জানো তো, নিজের অভিজ্ঞতা থেকে বেশ কিছু জিনিস এখন বুঝতে পারি। যেমন ধরো না, গাছের কাঁটার থেকে দেখবে ছোট্ট একটু মাছের কাঁটা কিন্তু খুব ভয়ঙ্কর। মাছের কাঁটা একবার গলায় বাঁধলে আমাদের যেমন ছোটাছুটি লেগে যায়, ঠিক তেমনই অপরপক্ষে বিচার করতে গেলে বাইরের মানুষের হিংসার থেকে যারা আমাদের নিজের মানুষ বলে পরিগণিত হয় তাদের হিংসা কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এটা তোমাকে ভেতরে ভেতরে পুড়িয়ে দগ্ধ করে দেবে। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে জানো। উঠোনে দেখেছো কী পরিমাণে রোদ পড়েছে। একটু দেরি না করে ঝটপট আমি উঠোনটাকে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরেই ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি। ছেলের জন্য দুধটাকে গরম করতে দিলাম, আর প্রেশার কুকারে একটুখানি সিটি বসিয়ে দিয়েছি কাবলি ছোলা, যেটাকে গতকালকেই আমি ভিজিয়ে রেখেছিলাম। একটু বুদ্ধি খাটাতে হয় জানো তো, একার সংসারে সমস্ত দিক এইভাবে সামলে উঠে পারা যায় না, ভীষণ কষ্ট হয়। অফ ক্যামেরায় ঝটপট করে চা করে নিয়েছিলাম, তারপর চা খেয়ে নিয়েছি। ওদিক থেকে মধু অনেক দিন ফুরিয়ে গেছে জানো, মধু জল খাওয়া হচ্ছে না, যে কারণে দেখেছো গলাটা আবার ভাঙা ভাঙা হয়ে গেছে। আবার ভয় পাচ্ছি যে ডাস্ট অ্যালার্জি আবার আমাকে কাবু করে না দেয়। দেখো, অযত্নে অবহেলায় মানি প্ল্যান্টগুলোর কী অবস্থা। একটু সময় পাই না যে ওদেরকে নতুন করে আমি যত্ন নেব। আজকে না ঝটপট করে ওদেরকে একটু জল স্প্রে করে দিলাম। এরপর আমার সোনাকে পড়াতে চলে এসেছে। তবে আমার ছেলেটা তো অনেক ছোট, ওই পড়াতে বসলে ও মা সারপ্রাইজ দাও না, ও মা সারপ্রাইজ দাও না, এইরকমই করে। বেশ কিছুদিন ওকে একটু চকলেট দিয়েছি, ছোট্টখাটো চকলেট। তো দেখো, পপকর্নগুলো কি পরিমাণ চটপট করে ফুটছে। ভুট্টার বীজ আর পপকর্নের বীজ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ভুট্টা কখনোই এইভাবে গরম কড়াইতে কিংবা গরম কিছুতে দিলে ফোটে না, সেটা আলাদা রকমভাবেই পপকর্নের বীজ হয় মনে হয়। হ্যাঁ, ভুট্টার বীজই, তবে আলাদা রকম দেখবি, ছোট্ট ছোট্ট গোল গোল। তো যাই হোক, ভাবলাম আজকে সোনাকে একটু পপকর্ন করে দিই। এই যে পপকর্নটা হয়েও গেছে, এখন দুটো বাটিতে রেডি করে নেব। আজকে আমার ছেলের জন্য নতুন দিদিমণি আসছে জানো তো, নতুন করে আবার একটা ম্যাডামকে ওকে দিয়েছি, মানে সকালে একজন পড়াবে আর বিকেলে একজন পড়াবে। চেয়েছিলাম ছেলেটাকে স্কুলে ভর্তি করতে, তবে যেহেতু লিখতেও পারে, তবে অতটাও পারদর্শী নয় যে স্কুলের হোমওয়ার্কগুলো ক্লাস ওয়ার্কগুলোও বসে বসে একা করতে পারবে। তাই ওর বাবা বলল যে আপাতত বছরখানেক ওকে বাড়িতে প্র্যাকটিস করাও, আর একটা টিচার দিয়ে দাও, তারপরে গিয়ে স্কুলে ভর্তি করে দেবো। তাহলে গিয়ে কি হবে, ওর ভিতটা না শক্ত হবে। তো যাই হোক, দেখো গল্প করতে করতে ওদিকে কাবলি ছোলার তরকারিটা আমি করে নিয়েছি, আর তার সাথে করেছি ডিম ভাজা। আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আগের দিন মাংসে যেমন জিরে দিতে ভুলে গেছিলাম, আজকে কাবলি ছোলাতে লঙ্কা দিতে ভুলে গেছি। পরে কি করেছিলাম, একটা লঙ্কা মাঝখান থেকে চিড়ে তরকারির ভেতরে দিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। ও তাতে করে যেমন হবে হবে, আমরা এমনিও ঝাল খাই না, আর তার উপরে তরকারিতে একটু লঙ্কা না দিলেও চলে না জানো তো। লঙ্কা না দিলে তরকারির মনে হয় স্বাদই আসে না। তো যাকে যেহেতু মনে ছিল না, জানি না মনের কি হয়েছে, রান্নাটা খারাপ হয়েছিল না, সেটা মোটামুটি ভালোই হয়েছিল। দেখো, 2 বালতি জল নিয়ে সোজা চলে এলাম আমার ঘরের সিঁড়ির সামনে। ওদিকে আমার সোনাকে পড়াচ্ছে, এদিকে কাজকর্ম প্রায় হয়ে গেছে। তাই ভেবেছিলাম যে এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি, আর এখানেই হয়েছিল বিপদ। সত্যি কথা বলতে কি, কয়েকদিন ধরে না কোমরে এত যন্ত্রণা করছে, হঠাৎ করে আমার কোমরে যন্ত্রণা হয়েছে। না কোনো কিছুতে ঘায়গুতো খেয়েছি, না বসতে কোনো সমস্যা হয়েছে, মনে হচ্ছে শিরার উপর শিরা উঠে যাচ্ছে। আজকে যখন এই জামা কাপড়গুলো ভিজিয়ে কলের পরে কাচতে গিয়েছিলাম, তখন কি হয়েছিল জানো, জামা কাপড় কাছাকাছির পর হঠাৎ করে উঠে যখন পা ফেলতে গেছি, তখন আমি আর পা ফেলতে পারছি না। এত পরিমাণ যন্ত্রণা হয়েছে, আমার চোখ দিয়ে হরহর করে জল বেরিয়ে গেছে। তারপর আমার ওই ছোট্ট ছেলেটাকে বলেছি, বাড়ির পাশের ওই বড় মাকে ডেকে নিয়ে আয় বাবা, আমি একদম হাঁটতে পারছি না। তখন আমার ছেলে গিয়ে তাদেরকে ডেকে নিয়ে আসে। ওইটুকু ছেলে তাও কি সুন্দর করে বলছিল জানো, ও বম্মা আসো না, আমার মায়ের পায়ে ব্যথা করছে, আসো না। তারাও কিন্তু চলে এসেছিল, তারপর ধরে ঘরে নিয়ে গেল। কিছুটা সময় আমি রেস্ট করেছিলাম, তবে যেহেতু সব জামা কাপড় কাচা হয়েছিল না, যখন একটু যন্ত্রণাটা কমলো তখন কিন্তু আমি আবার জামা কাপড়গুলো কাচতে শুরু করেছিলাম। সত্যি কথা বলতে কি, একার সংসার হলে না খুব কষ্ট হয় জানো,
কোনো আপদ বিপদে তো কাউকে পাওয়াও যায় না, তার উপরে নিজের স্বামীও বাড়ি থাকে না। আর কাকে ডাকবো, কাকে কি করব বলো, সবাই তো সবার কাজে ব্যস্ত থাকে। তবে গ্রামের দিকে একটা সুবিধা আছে জানো, মানুষের বিপদ আপদ হলে না প্রচুর মানুষকে পাশে পাওয়া যায়। যাই হোক, ওদিকে জামা কাপড় ভিজিয়ে কলপরে ধুয়ে তারপরে হচ্ছে সামনে সিঁড়িটাকে মুছে দিলাম। আর ওই সিঁড়িটাতে একটু একটু জল পড়লে না আমি সাথে সাথে মুছে দিই। ছেলেটার যা পরিমাণ দুরন্ত, কখন স্লিপ খেয়ে পড়ে যায়, মাথা ফাটে না হাত ভাঙে, এই টেনশন হয় সবসময় জানো। আর ওর তো চঞ্চলতা কখনো ঠিক হয় না, সব সময় চঞ্চল জানো। চঞ্চল বাচ্চা হলে না পড়াশোনায় ওরা মনোযোগ দিতে পারে না। আমার ছেলেটা পড়ার সময় যে কত ভঙ্গি ভাঙ্গা করে তার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, গল্প করতে করতে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। দেখো আজকে হাতের থেকে জিনিস খালি পড়তেই থাকছে। যখন কোলবালিশটা নিয়ে আসলাম ঝট করে ওটা মাটিতে পড়ে গেল। আবার তাকে ধুলোটা ঝেড়ে এই যে খাটটাকে গুছিয়ে নিয়ে তারপর সোজা চলে এলাম আলমারিটাকে মুছতে। আলমারিটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর আলমারির নিচের দিকের অংশটা দেখো যে আমার ছেলে কতই না ড্রয়িং করেছে। এমনি যখন খাতা কিংবা রুল দিই কিংবা রং পেন্সিল দিই তখন বলি যে এখানে আঁকা আঁকি করো, খাতায় কিন্তু ও আঁকে না। ও এখন এই আলমারি বলো, খাট বলো, চেয়ার বলো, এই সমস্ত জিনিসে আঁকতে বেশি পছন্দ করে। ওই যে দেখো না আমার খাটটা, সেখানেও কিন্তু চক দিয়ে দাগানো রয়েছে। যাই হোক, এখানে আমি জানো আলমারি মুছছিলাম আরও আমার একটা ফোন হাতে নিয়ে খাটে ওঠার চেষ্টা করছি। দেখো কিভাবে খাটে ওঠার চেষ্টা করছে। তারপর ওর মাথায় কি বুদ্ধি খেলেছে, ও না একটা ব্যাট নিয়ে এসেছে। ও ওই ব্যাটের সাপোর্টে খাটে ওঠার চেষ্টা করছিল। আর আমিও সেটা দেখছিলাম যে দেখি ও উঠতে পারে কি না। ও সত্যি সত্যি উঠে গেছে। ভীষণ ভালো লাগলো যে একটু একটু করে হলেও না ও অনেক কিছু শিখে যাচ্ছে। তবে অস্থিরতা কিংবা চঞ্চলতা যদি একটু কম হতো তাহলে একটু হলেও না আমার তৃপ্তি লাগতো। আমি একটু হলেও দেহটাকে রেস্ট দিতে পারতাম। ওর পেছনে ছুটতে ছুটতে সত্যি বলছি আমার যে দেহটাই শেষ হয়ে গেল। তুই যাই হোক, এ পর্যায়ে অনেক কথা বলেছি আমার সোনার সম্পর্কে। দেখো মা হয়েছি, এটুকু তো সহ্য করতেই হবে তাই না। তো যাকে এবারে টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো ওই যে মিষ্টির কন্টেনারটাকে আমি যে হলুদ রং করেছিলাম, তারপরে একটু সাদা দিয়ে লাল দিয়ে সাজিয়েছিলাম, ওই কন্টেনারটা না আমার ভীষণ প্রিয়। আমি ওটাকে ভীষণ পছন্দ করি। তবে এখন যেহেতু হাতে অতটা সময় পাওয়া যায় না, তাই এই সমস্ত কন্টেনারগুলো না আর রং করা হয় না, আর নিজের হাতে সাজানোও হয় না, আর তার সাথে গাছও লাগানো হয় না গো। জানো তো সময়ের সাথে সাথে কত শখ কত ইচ্ছে আমাদের অপূর্ণ থেকে যায়। আমরা কখনোই নিজের কথা ভেবে সমস্ত শখ আহ্লাদ অপূর্ণ রাখি না। আমাদের শখ আহ্লাদ অপূর্ণ থেকে যায় পরিবারের অন্য মানুষগুলোর কথা ভেবে, পরিবারের সবার কথা ভেবে। কিন্তু এর বিপরীতে কেউ কিন্তু আমাদের কথা ভাবে না জানো তো। যদি তারা একটু আমাদের কথা ভাবতো, আমাদের কষ্টটা বুঝতো, তাহলে হয়তো ওই যে হিংসাহিংসিটা হতো না। আর হিংসাহিংসি না হলে একে অপরের সাথে অমিলটাও থাকতো না। অন্তত করে আমরাও শান্তিতে থাকতে পারতাম। আর আমাদের বিপরীতে থাকা মানুষগুলো যাদের জন্য নিজেদের খুশি বিসর্জন দিচ্ছি, যাদের জন্য নিজেদের ইচ্ছেগুলোকে বিসর্জন দিচ্ছি, তারাও কিন্তু খুশি থাকতে পারতো। যাই হোক চলো, কেউ যদি আমাদের সঙ্গে মানিয়ে নিতে না পারে আর আমরাও যদি কারোর সাথে জোর করে মানিয়ে নিতে না পারি, তাহলে আর কি করা যাবে বলো। গল্প করতে করতে সমস্ত কাজ কিন্তু হয়েও গেছে। এ পর্যায়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে স্নান করে পুজো দিয়েছি। এরপরে এতটা পরিমাণ যন্ত্রণা হয়েছিল যে কারণে কিন্তু আমার বর আমাকে গাড়ি ভাড়া করে দিয়েছিল, আর গাড়ি ভাড়া করে সোজা চলে এসেছিলাম বাবার বাড়ি। সুতরাং আজকে এটাই কিন্তু আমার শেষ ভিডিও। আমি ট্রাইপডও নিয়ে আসিনি, আর বাবার বাড়িতে এসে কোনো রকম ভিডিও করার ইচ্ছেও। তবে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে মনে রেখো। টাটা।